আচ্ছা, বাজিত ভাই শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন যে বিষয়টা কিরকম দাঁড়ালো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। একবারে ক্লিয়ার হয়েছেন না? এখন কোনো কোশ্চেন আছে আর? না, এখন তো আপাতত কোনো কোশ্চেন নেই, এখন দেখি মার্কেটে অ্যাপ্লাই করার পরে কিছু সমস্যা হ্যাঁ হয় হ্যাঁ, তাহলে নাকি। দেখেন এই যেগুলো কিন্তু ইজি বিষয়, এগুলো শিখানো কিন্তু ছিলই, আপনি হয়তো একটু এলোমেলো বাজিয়ে ফেলছেন। ঠিক আছে না? তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমি কিন্তু বলছিলাম আপনার যদি চলছে বা কোথাও এন্ট্রি নেন, আপনার কিন্তু প্রফিট দিয়েই কিন্তু মার্কেট অন্য কোনো দিকে যাওয়া শুরু করবে। কিন্তু আপনি এন্ট্রি নিলে নতুন কোনো ট্রেন্ডে না গেলে তার এন্ট্রি পাইতেছে না। তাহলে দেখেন এই যে এখানে যে আমাদের 2 মিনিটের স্ট্রাকচারটা যে ছিল, ঠিক আছে, এই যে আপনি যদি এইভাবে করে 2 মিনিটে যদি যাইতেন, এই যে দেখেন এই যে এইভাবে করে কিন্তু গেছে, যেগুলা কিন্তু রিটেস্ট আছে এই যে এইগুলা, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এইভাবে করে যে স্ট্রাকচার গেছে এটা কিন্তু নতুন হাইতে যায় নাই, ঠিক আছে না? হুম। তাহলে দেখেন এই যে এইভাবে হুম। করে কিন্তু গেছে, এটা কিন্তু ডাইরেক্টলি চলে গেছে। এই যে মার্কেটটা ডাইরেক্টলি নিচে আসছে, কারণ এই যেগুলো তো কিছু না, এটা তো জানেনি। এটা কি হয়েছে তাহলে দেখেন, চুজ। এটা কিন্তু চোজ। তাহলে মার্কেট কই যাবে? চোজের ভিতরে ঢুকবে না? তাহলে হ্যাঁ, দেখেন হ্যাঁ। 2 মিনিটে কিন্তু এখানে আপনি চোজ পাইতেছেন। কি কারণে চোজ পাইতেছেন? আসলে এই যে এখানে যে আমাদের একটা লাইন দেখা যাইতেছে, এই লাইনটা আমরা কি কারণে দিছি? এখানে একটা ক্যান্ডেল ছিল, যে ক্যান্ডেলটা 1 ঘন্টার স্ট্রাকচার, 1 ঘন্টার সাপ্লাই ছিল, ঠিক আছে না? তাহলে এই 1 ঘন্টার সাপ্লাই কিন্তু হুম। আমরা জানি যদি 1 ঘন্টার সাপ্লাই কাজ করে তাহলে চোজ দিয়ে মার্কেট ডাউন যাবে। তাহলে কিন্তু আমরা এখানে চোজ পাইছি 2 মিনিটে, দেখেন পাঁচেও কিন্তু পাইছেন, এই সেম স্ট্রাকচার পাঁচেও পাবেন। তাহলে কিন্তু আমরা তো আর জানি না যে মার্কেটটা এখন আপে যাবেন কনফার্ম নাকি, তা তো আমরা জানি না, কারণ আমরা জানি মার্কেট সব টাইম ফ্রেমে চোজ হয়েছে, মার্কেট ছেড়ে যাবে। তাহলে আমরা লাইভ মার্কেটে থাকা অবস্থায় কিন্তু এখানে আমরা দেখলাম চোজ পাইছি, তাহলে কিন্তু আমরা কনফার্ম হলাম মার্কেট ছেড়ে যাবে। তাহলে আমরা তো সেলের এন্ট্রিটা নেবো, আমরা তো আর জানি না যে মার্কেট এটা একটু করে ভেঙে উপরে যাবে কিনা, কারণ উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাই। যে পর্যন্ত 1 ঘন্টাতে চোজ না হবে সে পর্যন্ত কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনাটা নাই। কিন্তু এই যেখানে যে আপনি যখন লাইভ মার্কেটে থাকবেন, তখন দেখবেন আপনার একটা কনফিউশন তৈরি হবে যে এখানে অল্প ভাঙতে পারে, যে সেটা দেখি চোজ হবে কি হবে না সেটা দেখবেন, মানে 1 ঘন্টাতে চোজ হবে কি হবে না সেটার কনফিউশনে পড়ে যাবেন। কিন্তু যেহেতু আপনি এখানে 2 মিনিটে চোজ পাইছেন, তাহলে কিন্তু আমরা চোজের এন্ট্রি নিতেই পারতেছি, কারণ মার্কেট সব টাইম ফ্রেম আকারে সেলে যাইতেছে। তাহলে দেখেন এখানে যে চোজ হয়, তাহলে দেখেন এখানে মার্কেটটা কই থেকে ব্যাক করতেছে, এই যে চোজটাকে আপনি ফিবো টানেন আর চোজের লেভেল গুলার ইগুলা টানেন জুল, দেখেন কি হয়। তো এখানে যদি আমরা দেই, তাহলে দেখেন 61.8, কিন্তু এই যে গ্রিনটা, এই যে এখানে দেখেন বড় একটা আছে, এই যে এখানে একটা গ্রিন আছে, ঠিক আছে না? তাহলে দেখেন এই হুম। গ্রিনটা কিন্তু এই যে আমাদের 61.8, এই গ্রিন। তো আমরা চোজের আর কোথায় জুন পাই? আমরা ফিবোটা টানি, কেটে দেই, যেহেতু ফিবোটা আমরা পেয়ে গেছি। আর আরেকটা পাই হচ্ছে আপনার লাস্ট এইখানটায়, ঠিক না? তো আরেকটা কিন্তু হুম। হুম। চোজ যেটা ভেঙে গেছিল সেটা, এই যে এইটা এখানে বড় একটা রেড আছে, এটা। এখন একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে প্রথম জন্য একটা রিজেকশন ছিল কিন্তু আপনাকে লস দিয়ে চলে গেছে এসএল। কিন্তু আপনি যদি জুনের পরিমাপে যদি রাখতেন টা এসএল, তাহলে কিন্তু এসএলটা হয়তো হিট করতো না, কাছাকাছি পর্যায়ে চলে যেত, বা $5 এসএল রাখলে এসএল কিন্তু খাইতো না। তো আর যদি কোনো কারণে আপনার এই প্রথম জুনে এসএলটা খাইতো, আমরা তো জানি আরো দুটো আছে, ওই দুটাতে এন্ট্রি হলে মার্কেট সেলে আসবে যেহেতু চোজ আছে। আর প্রথমটাতে মনে করেন আপনি এসএলই খাইছেন, প্রথমটাতে মনে করেন এসএলই খাইছেন, কিন্তু এসএল কিন্তু খাওয়ার কথা না, কারণ টাচ করবে না হয়তো। তাহলে আর আপনি ধরে নেন যে এসএল খাইছেন, তাহলে দ্বিতীয়টাই গেছে, দেখেন এখানে কতটা রিজেকশন, ভাঙে নাই তো, এটা কোথায় 61.8। তাহলে কিন্তু আপনি এখানে এন্ট্রি নিলে স্টপ লস এটার সমপরিমাণ রাখতে হবে $5 এসএল, আর আমাদের টার্গেট থাকবে এখান পর্যন্ত, ঠিক না? তাহলে দেখেন আপনার টার্গেট ফ্লাপ, ফ্লাপ হয়েছে, বুঝতে পারছেন কি? তাহলে হুম। এখন দেখেন এটা কিন্তু নতুন ট্রেন্ডে যাওয়ার কথা ছিল, আর নতুন হ্যাঁ, ট্রেন্ডে হ্যাঁ। গেলে সেটা রিটেস্টে যাবে, আপনি এন্ট্রি নিবেন। কিন্তু এটা তো নতুন ট্রেন্ডে যায় নাই, তাহলে আপনি তো এন্ট্রি পানি নাই। আর একটা এন্ট্রি পাইছিলেন এখানে, মনে করেন প্রফিট হয়েছে, কিন্তু আপনি এন্ট্রি পান নাই, আপনি নতুন ট্রেন্ডে যাওয়ার জন্য ওয়েট করতেছেন, কিন্তু মার্কেট দেখলেন নতুন ট্রেন্ডে যায়নি, এটা লুনা ভেঙে মার্কেট উপরে চলে গেছে। কিন্তু উপরে যে চলে গেছে এটা তো এটার হাইটাকেও তো ভাঙে নাই, আর এটা তো হাই হয়ও নাই, ঠিক আছে না? কারণ এখানে আপনার প্রফিট হুম। হয়ে গেছে, কিন্তু প্রফিট হওয়ার পর যখন দেখলেন এখানে লুনা ভেঙে মার্কেট উপরে চলে গেছে, তাহলে তো এই যে এটা তো কোনো ট্রেন্ডের মধ্যে পড়লো না, ঠিক আছে না? তাহলে এখন কিন্তু ট্রেন্ড কোনটাই রয়ে যেতেছে? ট্রেন্ড কিন্তু এই যে আগেরটাই। এটাই রয়ে যেতেছে, যেটাই হুম। এই যে এটাই কিন্তু রয়ে গেছে। তাহলে এখন আমরা প্রফিট নেওয়ার পর দেখতেছি মার্কেট কোথায় আছে? কিছু না টাইপে আছে, মানে এগুলা কিছু না।
যখন মার্কেটটা কোনো একটা দিকে বার হবে তখন থেকে আমরা আবার এন্ট্রি পাওয়া শুরু করবো। আর মার্কেট যদি এখন আপের দিকে বার হয় তাহলে আমরা এভাবে করে, যদি মার্কেটটা যেভাবে করে আসছে, যদি আপের দিকে এটা ব্রেক হয় তাহলে আমরা এইখান থেকে লুপে আপে ব্রেক হবে। সেক্ষেত্রে আমরা রিটেস্ট ধরে আপে যেতে পারি। কোন পর্যন্ত আপে যেতে পারি? ওই যে উপরে কিন্তু আমাদের 4 ঘন্টার জোন আছে। কারণ এটা যদি আপে উঠে, এটা আপে উঠলে এই যে এখানে তো 1 ঘন্টার চোজ, এই যে এটাই তো আমাদের 1 ঘন্টার চোজ আপে, তাহলে এখানে যখন হুম। ঢুকবে তাহলে কিন্তু একের চোজের ভিতরে ঢুকবে। একের চোজের ভিতরে ঢুকলে তাহলে আমরা জানি 4 ঘন্টা স্ট্রাকচার কাজ করবে, আর 4-এর স্ট্রাকচার তাপে আছে, তাহলে আপ পর্যন্ত মার্কেট যাবে। তাহলে আমরা বাই যেতে পারি। কতক্ষণ বাই যেতে পারি? রিটেস্ট নিতে নিতে বাই যেতে পারি 4 ঘন্টার ওই যে ওই জোনটা পর্যন্ত 61.8। ঠিক আছে। আর যদি মার্কেট এটার নিচে ভাঙে এখন, যদি মার্কেট এটা নিচের ভাঙে, এই যে এখান থেকে যদি এটা নিচে ভেঙে যায়, এইভাবে যদি নিচে ভেঙে যায়, তাহলে আমাদের হাই পাবো এটা। এটা হাই পেলে এইভাবে নিচে যাবে, ঠিক আছে না? তাহলে স্ট্রাকচার এইভাবে দাঁড়াবে। তাহলে এইভাবে যদি স্ট্রাকচার দাঁড়ায় তাহলে আমরা সেই বিষয়গুলো তো জানি কিভাবে যাবেন। 3টা পয়েন্ট ধরে রিটেস্ট নিয়ে নিয়ে ডাউন যাবেন। কতক্ষণ পর্যন্ত ডাউন যাওয়া যাবে? 4 ঘন্টা জুন পর্যন্ত। কিন্তু এটা কিন্তু একেবারে সুন্দর করে শুধু ডাউন যাবে না, কারণ 1 ঘন্টাতে চোজ হলে আবার তো উপর উঠবে, আর 15তে চোজ হলে তো আবার উপর হ্যাঁ। উঠবে, তাই না? সেভাবে তো উপর উঠবে। এখানে আমরা কিন্তু ওই চোজের এন্ট্রি নিতে নিতে, এই রিটেস্ট নিতে নিতে ডাউন যেতে পারি। তাহলে ক্লিয়ার হয়েছেন বিষয়টা? আর হ্যাঁ, যেহেতু এটা ক্লিয়ার এখন, হয়েছে। এটা আপে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কি কারণে আপে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি? কারণ এই যদি ডাউনে যেত, এখানে নতুন ট্রেন্ডে চলে আসতো, এই যে এটা নতুন ট্রেন্ডে চলে আসতো। কিন্তু আপে যাওয়ার সম্ভাবনাটা বেশি। কি কারণে আপে যাওয়ার সম্ভাবনা বেশি? কারণ 4-এর প্রথম রিটেস্ট জোন কিন্তু ফেল হয়েছে। ঠিক আছে, আমরা যেটা কেটে দিছি এটা কিন্তু 4-এর প্রথম জোন ছিল, ফেল হয়েছে। তো ফেল হওয়ার পরে আমরা দেখতেছি 1 ঘন্টাতেও কিন্তু অলরেডি চোজ আছে, এই যে এখানে দেখেন ভাঙা আছে। ঠিক আছে, 1 ঘন্টাতে হ্যাঁ। চোজ। তাহলে 1 ঘন্টাতে চোজ হয়ে গেছে, তাহলে 1 ঘন্টাতে চোজ হলে পরের স্ট্রাকচার কাজ করবে 4। আর এখন যদি 4 কাজ করে, তাহলে 4 কাজ করলে মার্কেটে তো প্রথম 4-এর জোন ভেঙে দিছে, তাহলে আর 2টা জোন আছে। সেই 4-এর 2টা জোন তো ওই যে উপর আছে, তাহলে মার্কেট ওই পর্যন্ত যাবে, তাহলে আমরা বাইরে যেতে পারি। দেখেন এই যে 4-এর জোনটা কিন্তু অনেকটা উপরে, ঠিক আছে না? দেখেন এই যে অনেকটা উপরে, তাহলে কিন্তু মার্কেট এইভাবে করতে করতে উপরে যাবে, কিন্তু আবার কিন্তু চোজ দিয়ে নিচে নামবে। 2 মিনিটে কিন্তু চোজ দিয়ে আবার নিচে নামবে। বলেন তো কি কারণে নিচে নামবে? কারণ এটা তো 2 মিনিট থেকে এভাবে হাই লো করতে, হায়ার হাই করতে করতে একটু আপে গেল, কিন্তু এইখান থেকে আবার চোজ দিয়ে নিচে নামবে। কি কারণে নামবে? কারণ কারণটা হচ্ছে যে এখান থেকে যে 2 মিনিট আপে গেছে, এখান থেকে তো 1 ঘন্টা উপরে গেছে, তাই না? তাহলে 1 ঘন্টা যদি উপরে যায়, 1 ঘন্টা তো এটা চোজ হইতেছে, চোজের ভিতরে নামবে না 1 ঘন্টা? তাহলে 1 ঘন্টা যদি হুম। চোজের ভিতরে নামে, তাহলে 2 মিনিট তো ফিরতি ডাউনে, চোজ দিয়ে ডাউন নামবে, তাই না? তাহলে 1 ঘন্টার যখন আবার চোজের রিটেস্টে পড়বে, তখন কিন্তু 2 মিনিট আবার চোজ দিয়ে আপে উঠবে। তখন দেখবেন 1 ঘন্টা 15 মিনিট এইগুলাও কিন্তু এইখান থেকে, এই যে এখান থেকে আবার উপরে ওঠা শুরু করছে। যখন এখানে যাবে 2 মিনিট চোজ দিবে, 2 মিনিট চোজ দিয়ে কিন্তু আস্তে আস্তে এইভাবে করে নিচে নামবে। 2 মিনিটে কিন্তু আবার চোজ দিবে আপে। তো 2 মিনিট নিচে নামলে 2 মিনিট আবার আপে চোজ দিবে। কি কারণে আপে চোজ দিবে? কারণ এটা যেখান থেকে যখন নামছে, 1 ঘন্টা তো নিচে নামতেছে, কারণ এই 4-এরটা কাজ করলে 1 ঘন্টা নিচে নামতেছে, 1 ঘন্টা আবার রিটেস্টে যাবে, তো 2 মিনিট চোজ দিয়ে আবার আপে উঠবে। আবার 1 ঘন্টা যখন নিচে নামবে, 2 মিনিট চোজ দিয়ে আবার নিচে নামবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আর? আপাতত নাই কোনো কোশ্চেন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি সুন্দর করে প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে আবার যোগাযোগ করে নিয়ে আমার সাথে। তো তাহলে আপনার ক্লাসটা এই পর্যন্ত থাক। আপনি চাইলে ল্যাব নিতে পারেন, কারণ আমরা বেসিকের ক্লাস করব, উনি একেবারে নতুন, ঠিক আছে? ওনার বেসিকের ক্লাস আচ্ছা, রাকিব ভাই, তাহলে আর ভিডিওটা দিয়ে দেন। এইটা। হ্যাঁ, মানে যে এখন তখন যা বুঝাইলেন ওটা আবার দেখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আপনি চাইলে ল্যাব নিতে পারেন বা থাকলে থাকতে পারেন, সমস্যা নেই, আমাদের বেসিকের ক্লাস হবে। আচ্ছা, আমি বেসিক তো আমার দরকার না, আমি প্র্যাকটিস করতে থাকি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ল্যাব নিলে নিতে পারেন আপনার ইচ্ছে। আচ্ছা, ভিডিওটা দিয়ে দেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসিফ ভাই শুনতেছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, ওনার একটু সমস্যা ছিল। আপনার এই যে আপনি জয়েন করে 4-5 দিন আগে ওনার ক্লাসটা আমি কমপ্লিট করছি, কিন্তু এখন একটু প্র্যাকটিস করতেছি, তো হঠাৎ একটু প্র্যাকটিস করতে সমস্যা বার হয়। এটা নতুনই বার মানে হবে। এখন তো একটু সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা বার হবে। তো আপনারও বার হবে। সেটা কোথায় গিয়ে? এই যে স্ট্রাকচারে গিয়ে প্রবলেম বার হবে। মানে স্ট্রাকচার গুলা কিন্তু একেবারে ইজি লাগতেছে, ঠিক আছে, কিন্তু আসলে হুম। এটাই হচ্ছে মেন বিষয়। এটা আপনিও গিয়ে সমস্যায় পড়বেন, এটা সবাই পড়ে। আমি ওইটা যতদূর, মাথার মধ্যে ঢুকলেই আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, 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 এটা সবাই, আমি যতদিনকে ক্লাস নিতে, এটা সবাই হচ্ছে কনফিউশনে পড়ে। মানে স্ট্রাকচারটা ধরতে ধরতে, মানে আমি মনে করি ক্লাসটা আপনাকে 15-20 দিনে শিখিয়ে দিলাম, কিন্তু আপনি যখন নিজে প্র্যাকটিস করতে যাবেন, শিখতে যাবেন, তখন আপনার ক্ষেত্রে 15-20 দিন টাইম লাগবে। কারণ আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, আটকে যাবেন, বারবার হচ্ছে সমস্যায় পড়বেন। বুঝতে পারছেন? সমস্যা। তো হুম, এটা হুম, হুম। শেখার জন্য
আমরা আর কি যে শিখতে আসছেন এই স্ট্রাকচারটা, কিন্তু অনেকে কিন্তু এইভাবে সুন্দর করে শিখায় না। মানে এইগুলা স্ট্রাকচার হ্যাঁ হ্যাঁ যেভাবে এইভাবে কাজ করে এটা দেখায় না। তো স্ট্রাকচার শিখলেই কিন্তু আপনার ট্রেডিং শেখা কমপ্লিট। হ্যাঁ বুঝতে পারছেন, কারণ স্ট্রাকচারটাই মেন। আর এই স্ট্রাকচার যদি আপনি শিখে ফেলেন হ্যাঁ আপনি হবেন কিং। ঠিক আছে, মার্কেটের কিং বা রাজা বা যাই বলেন, আপনি সেটা হয়ে যাবেন। আপনাকে সহজে লস দিতে পারবে না। আর যদি লসও হয়, মার্কেট কোন পর্যন্ত যাবে, কোথা থেকে আবার ব্যাক করবে, আপনি সেটা বুঝতে পারবেন। যে এখন $10 আগে লস বুঝতে করছেন, মার্কেট এখান থেকে ব্যাক করবে, ওখানে গিয়ে একটু একটু বড় সাইজের লট লাগলে দেখবেন এমন প্রফিট চলে আসছে যা লস করছেন উঠে গেছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনার মোটামুটি যতটুকু বেসিক আছে সমস্যা নেই, আমরা মোটামুটি অন্য পথে ইয়েতে চলে যাই। মানে একেবারে যে বেসিক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন প্যাটার্ন এগুলা শেখাবো না, ঠিক আছে? ওইগুলা তো জানাই আছে, ইউটিউবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। তো ওইগুলা হ্যাঁ হ্যাঁ দেখাবো না। মানে যেগুলো আর কি খুবই দরকার ওগুলা হ্যাঁ, থেকে কিন্তু শুরু। আমার জানা মতে সবাই হচ্ছে এই বিষয়টাতে প্রবলেম করে, রিজেকশন কোনটা উইক কোনটা। এখন অনেকে দেখবেন 5-6 বছর ট্রেডিং আছে, কিন্তু রিজেকশন কোনটা উইক কোনটা এটা পার্থক্যটা বুঝতে পারে না। তো আমি সেটা দিয়ে শুরু হ্যাঁ, করি, ঠিক আছে? আর এই ঠিক ডিরিভে আছে। হচ্ছে এতটা বেসিক লাগবে না। শুধু আমরা কয়েকটা ক্যান্ডেল স্টিক চিনবো যেগুলা ডিরিভে, মানে ডিরিভে রিভার্সালের সিগন্যালটা কিভাবে আসে, মানে রিভার্সালের সিগন্যালটা কিভাবে আসে সেই বিষয়টা আমাদের শিখতেই হবে বা দেখলেই হবে। তো তারপর আমরা আস্তে আস্তে মিডিয়াম টাইপের বিষয়ে চলে যাব, মানে বেসিকটা না শিখে মিডিয়াম টাইপে চলে যাব। আচ্ছা আচ্ছা, ওনাকে যে ক্লাসটা নিলাম ওখানে কি কিছু বুঝতে পারছেন, না সব মাথার উপর দিয়ে চলে গেছে, কনফিউশন হয়েছে নাকি? না, আমি কিছু বুঝি না ওখানে। আচ্ছা, সমস্যা নেই। ওটা আপনার ক্লাসে বুঝতে পারবেন। এখন এখানে তো বললাম যেটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই, আপনি হয়তো কিছু বুঝবেন না। হ্যাঁ আচ্ছা, দেখেন, রিজেকশন কোনটা উইক কোনটা এটা কিন্তু অনেকেই আহ ধরতে পারে না। তো সেটা কিভাবে ধরবেন আমি দেখাই। তো অনেকেই কিন্তু দেখেন 4-5 বছর, 6-7 বছরে কিন্তু ট্রেডিং এ থাকে, কিন্তু দেখবেন যে এই সিম্পল বিষয়টাকে সে বুঝে না যে আসলে রিজেকশন কোনটা উইক কোনটা। দেখেন, একটা ক্যান্ডেলের কিন্তু এরকম ইটা থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ এরকম কিন্তু দেখতে, যেমন এটা গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বায়ার্স এর ক্যান্ডেল, মানে হুম, বুলিশ। তো এইগুলার হ্যাঁ কিন্তু কয়েকটা ডিটেলস থাকে, হ্যাঁ। যেমন এই যে নিচের যেটা থাকে এটা কিন্তু প্রতিটা ক্যান্ডেলের নিচের লো থাকে। আর প্রতিটা হুম, ক্যান্ডেল এই যে সুতোর মতো, যেহেতু সুতোর মতো কি কেন বললাম, কারণ ক্যান্ডেল ক্যান্ডেল মানে কি, মোমবাতি। মোমবাতিতে দেখছেন না হ্যাঁ যে সাদা কালার হ্যাঁ একটা সুতা থাকে যেটা মতো আগুন ধরান? তো এগুলো সেই সুতা। মোমবাতি কিন্তু নিচেও সুতা থাকে, কিন্তু সেটা কিন্তু ওটা একটু গুছানো থাকে দেখে দেখেন না, কিন্তু ওটা টান দিলে কিন্তু নিচের সুতাটাও কিন্তু বার হয়, খেয়াল করে দেখেন, ঠিক আছে? হ্যাঁ তো দুই দিকে কিন্তু সুতো সুতো থাকে আর কি। তো যেখানে এটাকে কিন্তু ক্যান্ডেল বলা হয়, কিন্তু যেহেতু এটা ট্রেডিং এর ভাষা, এখানে ক্যান্ডেল স্টিক বলে, মানে ক্যান্ডেলের লাঠি আর কি। যাই হোক, তাহলে দেখেন এটার প্রতিটা ক্যান্ডেল, রেড হোক গ্রিন হোক ডোজি হোক যাই হোক, নিচে লো থাকবে উপরে হাই থাকবে। এগুলা কি প্রাইস, ঠিক আছে? হাই প্রাইস লো প্রাইস। আর আচ্ছা শুধুমাত্র চেঞ্জ কি হয়, মানে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের চেঞ্জ কি হয়, গ্রিন ক্যান্ডেলের নিচে হচ্ছে ওপেন হয়, মানে এটা ওপেন হয়ে গ্রিন ক্যান্ডেল কই যায়, উপরে যায়। হ্যাঁ আর একটা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে রেড ক্যান্ডেলের এইখানে উপরে ওপেন থাকে, সেটা রেড ক্যান্ডেল ওপেন হয়ে নিচে যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর এইটাই হচ্ছে শুধু রেড এবং গ্রিনের মধ্যে পার্থক্য, যে রেড এর গ্রিনের নিচে ওপেন আর রেড এর উপরে ওপেন, ঠিক আছে? আর এই যেটা হচ্ছে এখানে গিয়ে দেখে ক্যান্ডেলটা বন্ধ হয়েছে, বন্ধ হয়ে নতুন ক্যান্ডেল শুরু করে, তার মানে এটা কিন্তু ক্লোজ। আর রেড এর ক্ষেত্রে ক্লোজটা হয় নিচে। মানে এই দুটা শুধু উল্টা, মানে রেড এর ক্ষেত্রে গ্রিনের ক্ষেত্রে এই দুটা উল্টা হয়, যে গ্রিনের ক্ষেত্রে নিচে ওপেন উপরে ক্লোজ, আর রেড এর ক্ষেত্রে উপরে ওপেন নিচে ক্লোজ। এখন এই যে যে হাই লো এখানে যতটুকু সুতার মতো যে তৈরি করতেছে, এটাকে অনেকে উইক বলে বা শ্যাডো বলে, যে যা বলে বলুক, সমস্যা নাই, ঠিক আছে? আপনিও শ্যাডো বলতে পারেন, উইকও বলতে পারেন। কিন্তু এইখানে দেখেন এই সুতোগুলো কি কানে তৈরি হয়েছে বা উইক গুলা কি কানে তৈরি হয়েছে। আমরা কিন্তু একটা বিষয় জানি যে আমাদের মার্কেটের উপরে কারা থাকে, সেলার থাকে, তাই না? আমাদের মার্কেটের হুম নিচে থাকে কারা, বায়ার। মানে বায়ার হ্যাঁ মার্কেট উপরে নেয়, সেলার মার্কেট নিচে নেয়। নিচে নেই, হ্যাঁ তাহলে এই যে এখান থেকে দেখেন বডিটাকে মনে হইতেছে এখান থেকে চাপ দিয়ে কিভাবে যেন খুলে দিছে, সুতো থেকে খুলে নিচে পড়ে গেছে তাই লাগতেছে, হুম তাই না? তো ওটা কি হুম কানে খুলে নিচে পড়ে যাওয়া লাগতেছে, মানে এখানে সেলার এখান থেকে চাপ দিয়ে নিচে নামিয়ে দিছে। হুম আবার বুঝতে এইখান থেকে দেখেন সেলার কিন্তু এখান থেকেও নিচে নামাইছিল, কিন্তু এইখান থেকে কোন একটা পয়েন্ট এখান থেকে মার্কেটে বায়ার চলে আসছে, বায়ার আবার চাপ দিয়ে
এটাকে উপরে নিয়ে গেছে, এই পর্যন্ত নিয়ে গেছিল বায়ার, কিন্তু আবার এখান থেকে সেলার কোথা থেকে এসে আবার এটাকে চাপ দিয়ে নিচে এইখানে আনতে আনতে টাইম শেষ হয়ে গেছে, যেখানে এতটুকু হ্যাঁ এইভাবে দেখাইছে। তাহলে কিন্তু একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে একটা ক্যান্ডেলের রেড হোক গ্রিন হোক যা কালারের ক্যান্ডেল হোক, উপরে থাকতেছে কে, মানে এই যে যে সুতো সেলার। যেখান থেকে হচ্ছে চাপটা আসতেছে এইখানে সেলার থাকতেছে। আর হ্যাঁ। এই যে এইখানে যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানে, এখানে কিন্তু বায়ার থাকতেছে। হুম। তাহলে বায়ার। এখানে কিন্তু থাকতেছে, তো প্রতিটা ক্যান্ডেলে তো সেলার বায়ার থাকতেছে, হ্যাঁ। কিন্তু কোনো একটা ক্যান্ডেলে সেলারের সংখ্যা বেশি থাকতে পারে, বায়ারের সংখ্যা বেশি থাকতে পারে। ওইটা তখন আর উইক বা শ্যাডো হবে না, ওইটা রিজেকশন হয়ে যাবে, মানে ওইখানে রিজেকশন। সেলার দ্বারা রিজেকশন হয়েছে, মানে সেলারে ওই ক্যান্ডেলে বেশি ইন্টারেস্টেড। এখন অনেকে আচ্ছা। এই উইক বা রিজেকশনটাকে আলাদা করতে পারে না, যে আসলে কোনটা উইক কোনটা শ্যাডো, রিজেকশন। ঠিক আছে, বা হ্যাঁ। কোনটা যে রিজেকশন, এটা আলাদা করতে পারবে না। সেটা হচ্ছে আলাদা কিভাবে করে, অনেকে শুধুমাত্র এইটাকে আলাদা করতে পারে। কোনটাকে আলাদা করতে পারে, অনেকে এই টাইপের ক্যান্ডেলকে হচ্ছে আলাদা করতে পারে, যেটা রিজেকশন নাকি উইক সেটা আলাদা করতে পারে। কিভাবে আমি দেখাই, দেখেন, কারণ এটা ছোট বাচ্চারা পারবে যেটা আলাদা করতে পারে। যেমন এইভাবে হুম। এরকম যদি কোনো ক্যান্ডেল থাকে, সে কিন্তু এটা বলে যে এটা রিজেকশন, কারণ এই যেখান থেকে সেলার রিজেকশন করছে, এটা বলতে হ্যাঁ। পারে। কিন্তু আসলে যখন এই প্রকৃতির ক্যান্ডেল চলে আসবে, এই প্রকৃতির যখন ক্যান্ডেল স্টিক চলে আসে, তখন সে আর বুঝতে পারে না আসলে রিজেকশন কোনটা উইক কোনটা। এই ঠিক কোনটা, আছে, হ্যাঁ। এই যে এইভাবে যদি থাকে, প্রায় যদি সমান সমান থাকে, তাও কিন্তু বোঝা যায়, বুঝতে পারে না যে আসলে এই রিজেকশন বা উইক কোনটা। তো এটা বোঝার জন্য একদম ইজি বিষয়, দেখেন, সেটা হয়তো কোথাও হয়তো পান নাই, দেখেন আমি দেখে দিই। এটাকে চোখের আন্দাজে হোক বা যেভাবে হোক, এটাকে অর্ধেক করে দিবেন। বডি, হুম। এই হুম। যেখানে যে বডিটা, সেই বডিটাকে অর্ধেক করে দিবেন, ঠিক আছে, চোখের আন্দাজে। আর এটাতে কিন্তু চোখের আন্দাজে আচ্ছা। অর্ধেক করলে কিন্তু বোঝাই যাচ্ছে যে অনেকটা সিম্পল। অর্ধেক কতটুকু, হুম। আর হুম। আপনি এই যেখানে যে বডির যে অর্ধেক জায়গা বের হলো না, যতটুকু জায়গা হ্যাঁ। হ্যাঁ। অর্ধেকে, তো এই অর্ধেকের সমপরিমাণ যদি আপনার উইক থাকে, ঠিক আছে, অর্ধেকের হ্যাঁ। সমপরিমাণ বা অর্ধেকের চাইতে ছোট, অর্ধেকের চাইতে যদি ছোট থাকে বা অর্ধেকের সমপরিমাণ যদি এই সুতো বা উইকটা থাকে, সেক্ষেত্রে ওটা হ্যাঁ। নর্মাল উইক বা শ্যাডো। বুঝতে পারছেন? আর এই অর্ধেকের চাইতে যদি একটু বড় হয়, তাহলে ওটা রিজেকশন হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আমরা যে অর্ধেক করছি, এটা কিন্তু হ্যাঁ, হয়তো ঠিকই আছে, দুটা অর্ধেকই আছে, তাই না, অর্ধেকের সমান হুম। হুম। সমানই আছে। তাহলে কিন্তু এখানে দেখেন এতটুকু জায়গা বাড়তি আছে, তাহলে এটা কিন্তু কোনো উইক না, এটা হচ্ছে রিজেকশন। যদি সমান হ্যাঁ। থাকতো বা এই এই উইকটা যদি এই অর্ধেকের চাইতে ছোট থাকতো বা সমান থাকতো, সেক্ষেত্রে ওটা নর্মাল শ্যাডো বা উইক। কিন্তু যেহেতু এটা অর্ধেকের চাইতে বড় আছে, তার মানে এটা হচ্ছে এটা রিজেকশন। রিজেকশন। তাহলে এটা যদি রিজেকশন হয়, এটা দেখেন, এটা কিন্তু অর্ধেকের সমান সমান সমানই আছে প্রায়, দেখেন, এটা নর্মাল। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল উইক আছে। তাহলে বায়ারের দিকে কিন্তু নর্মাল আছে, কিন্তু সেলারের দিকে কিন্তু নর্মাল না, রিজেকশন আছে। তাহলে রিজেকশন দেখেন, আছে। তাহলে এই রিজেকশনটা কার, তাহলে সেলার। এই ক্যান্ডেলে কিন্তু রিজেকশনটা আছে সেলারের, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে না, তাহলে এটা কিন্তু রিজেকশন সেলারের। তার মানে এখান থেকে এখন এখান থেকে হচ্ছে সেলার অ্যাক্টিভ হবে। এখন এটা যে কোনো ক্যান্ডেলই কিন্তু এরকম সেলার রিজেকশন করলে কিন্তু সেলার অ্যাক্টিভ হবে না, সেটা কোনো না কোনো জোন থেকে হতে হবে। তো হুম। এই জোনটা আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু আমরা আগে বেসিকটা একটু দেখে নিই, জোন বিষয়গুলো আমরা শিখবো। কারণ আমাদের প্রতি এন্ট্রি গুলা কিন্তু এই জোনের উপরে বেস করে এন্ট্রি। বেশ। আপনি এখন স্ট্রাকচার ধরেন বা বিভিন্ন যা বিষয়গুলো ধরেন, সেখানে আপনি জোন গুলাই পাবেন, ঠিক আছে। আর আমরা হুম। কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো কোনো কিছু ইউজ করব না, আমরা শুধু জোন গুলা ইউজ করব মার্কেট স্ট্রাকচারে। কারণ সাপোর্ট, রেজিস্ট্যান্স এইগুলা কাজ করবে না। আর এই যে আপনি যে হয়তো ডাবল টপ, ডাবল বটম, হেড এন্ড শোল্ডার, প্রাইস অ্যাকশন, এইসব প্যাটার্ন গুলো শিখছিলেন, তাই না, হয়তো আপনার সাথে ফোনে কথা ছিল তখন বলছিলেন। তো এইগুলা কি কারণে হ্যাঁ। কাজ করে না বা কি প্রবলেম, সেটা আমি দেখাইতেছি, নো প্রবলেম। যদি জুমের টাইমটা আজকে থেকে থাকে, আর যদি না থাকে তাহলে আমরা পরের ক্লাসে দেখে নিব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন, এখন রিজেকশন কোনটা উইক কোনটা, এটা কিন্তু মার্কেটে গেলে আপনি ইজিলি বুঝতে হ্যাঁ, পারবেন, হ্যাঁ, এখন এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার। ঠিক আছে। আহ তো যে হ্যাঁ। কোনো প্রবলেম হলে ওটা জানাবেন, সমস্যা নাই। আর আমি আপনাকে এমন ভাবে সহজ করে শিখাইতেছি, যেটা আপনি একবার দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ জি অনেকে ভাই। দেখবেন শুধু কোর্সের বিজনেস করে দুমদাম এন্টিমেন্টি হুম। নিয়ে দেখায়, উল্টাপাল্টা বিভিন্ন বিষয়গুলো দেখায়, কিন্তু সেগুলো কোনো কাজেরই না। মার্কেটে যান, দেখবেন এন্টি নিতেছেন হয় না।
হয়নি, কিন্তু হ্যাঁ আমাদের হ্যাঁ। বিষয় দিয়ে যদি আপনি মার্কেটে এন্ট্রি নেন, হঠাৎ যদি কোনো একটা বিষয় না হয়, দেখবেন পরে এন্ট্রিটা আবার হতেছে। কারণ হঠাৎ নাও হতে পারে, কারণ নাও হতে মার্কেটে পারে, তো হান্ড্রেড ব্যবসায় পার্সেন্ট লস হতেই হ্যাঁ পারে, হ্যাঁ এটা মার্কেটে মানতেই তো হবে। 100% কিছু নাই, যে কোনো টাইমে যে কোনো বিষয় ঘটে যেতেই পারে। কি কারণে ঘটে যেতে পারে? কারণ আসলে মার্কেট কিন্তু আপনার না, এটা আমারও না। কারণ হুম। কখন কি হয়ে যাবে আমি কিন্তু জানি না, আপনি কিন্তু জানেন না। ঠিক আছে, কিন্তু তাহলে আমরা কোর্স কি কারণে শিখতে আসছি? আমরা কোর্স এই কারণে শিখতে আসছি কারণ আপনি এইসব বিষয়গুলো যদি শিখতে যান, জানতে যান, আপনার না হলেও 4 থেকে 5 বছর টাইম লেগে যাবে, তো আপনি দেখবেন শিখতে পারতেছেন না। কিন্তু যেই বিষয়গুলো শিখতে পারছে, তার কাছে যদি আপনি আসেন, সে যে 5-10 বছর বা 8-10 বছর বা আপনার যতদিন সে মার্কেট আছে, তার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনে নিতেছেন তার কাছ থেকে, তাহলে কিন্তু আপনারা এত পরিশ্রম করে রাখতেছে না। সে হুম। যা দেখাইতেছে তাই কিন্তু হয়ে যাইতেছে। ঠিক আছে না? আপনি তাহলে ভাইয়া কিন্তু আপনার কষ্ট কত করে। বছর ট্রেডিং এ আছেন? আচ্ছা, আমি ফরেক্সে আছি হচ্ছে আপনার করোনার আগে থেকে, ডিডিবে আছি, কিন্তু আগে অন্য অন্য ব্রোকারে ছিলাম এবং বাইনারিতে ছিলাম। কিন্তু ডিডিবে আসছি হচ্ছে আমি আপনার করোনার আগে থেকে আছি। ও আচ্ছা, ট্রেডিং জগতে আপনার কত বছর আসা? সেটা সঠিক হিসাব নেই, কারণ আমার আমার কারণ ভেঙে ভেঙে বিষয়টা হয়েছে। মানে আমি শুরুতে ও, আর কি ট্রেডিং আসি, কিন্তু তখন কিছু বুঝতাম না। আপনার বিয়ে কাজ শাদী কাজ করেছেন করছি। ভাইয়া? হ্যাঁ। না না, করি না। আমি আমি স্টুডেন্ট, বুঝতে পারছেন, এখনো ওইটা হয়নি। ও আমি হচ্ছে বিএসসি তে আছি কম্পিউটারের উপরে। ও আর আচ্ছা। আপনার আমি যেটা বলতেছিলাম, আমি আপনার অনেক আগেই এই ট্রেডিং গুলা দেখতাম, তখন বুঝতাম না ওইভাবে। এত বাংলাদেশে তো ট্রেডিং রিলেটেড এত কিছু পাওয়া যেত না, বা ইউটিউবটাও তখন এত হুম। জনপ্রিয় ছিল না, কেউ দেখতো না। কারণ ইউটিউব তো দেখা শুরু করলো সবাই 2015 সাল থেকে, হয়তো সবার কাছে চলে যায়। কারণ দুই হাজার হ্যাঁ হ্যাঁ। চোদ্দ সাল 13 সালে তো সবার কাছে মোবাইলই ছিল না। নোকিয়ার মোবাইল কিছু কিছু স্টক। নোকিয়ার কিছু কিছু স্ক্রিন টাচ ছিল, বাট ওইগুলো এত ছিল না। ঠিক আছে, তো হুম। এই কারণে আমি এগুলো আগে থেকে দেখছি, কিন্তু এগুলা যে এইভাবে কি যদি কি কয়, সেগুলো হচ্ছে আমি মনে করেন 4-5 মাস প্র্যাকটিস করে পরেও বুঝতাম না, কারণ কারো কাছে শেখাও যায় নাই। পরে আমি ওটা কিছুদিন অফ রাখছিলাম, বাদ দিয়েছিলাম। পরে আবার অ্যাড দেখে আবার আসি, তো আসার পরে আবারও কিছু পারি নাই বা বুঝি নাই, আবার বাদ দিয়েছিলাম। তো এইভাবে বাদ দিছি, শুরু করছি, বাদ দিছি, শুরু করছি, এইভাবে করতে করতে তো এই যে এক পর্যায়ে আপনার বিষয়গুলো সব হয়েই গেছে। তো এই যে এখন পর্যন্ত আর কি ট্রেডিং এ আছি। তো এখন হচ্ছে সব বিষয়গুলো জেনে ফেলছি। তা আমি কিন্তু এইসব বিষয়গুলো কারো কাছে শিখতে পারি নাই, কারণ আমি সবার কাছে শিখতে গেছি, আমি নিজেও স্ক্যামিং হয়েছি, টাকা পয়সা মেরে দিছে আমার। ঠিক আছে, তাই? কিন্তু আমি শিখতে পারি নাই। তো লাস্ট মুহূর্তে অনেকে অনেক জায়গায় কাছে দেখছি, তো ওই দেখা গেছে যে সবাই সেই একই বিষয় দেখায়। তো ভাবলাম তাহলে হুম। সবার কাছে যদি একই বিষয় থাকে, আমি এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, যেটা দেখি দেখি হয় মার্কেটে আপনার। দেখতে দেখতে মার্কেট সব সময় অ্যানালাইসিস করতে 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 এই বিষয়টা অটোমেটিক মাথার ভিতরে ঢুকে গেছে, যে স্ট্রাকচারটা আসলে এরকম এরকম হলেই তো হয়ে যায়, আর তো কিছু লাগে না। এবং হুম আমি হুম। সেই স্ট্রাকচার দিয়ে সবসময় এন্ট্রি নিয়ে এলাম বা দেখলাম, আসলে দেখি যে আসলে এইটাই হচ্ছে ট্রেডিং, আর কিছু লাগে না। অন্যরা যে কত কিছু দেখাইতেছে সেগুলা কিছু না। হুম। ঠিক আছে, কারণ চার্ট তাদের গুলা কাজ সম্পর্কে করে না। কত হ্যাঁ হ্যাঁ কিছু দেখায়। হ্যাঁ, প্রচুর দেখায়। ইউটিউবে দেখবেন হাজার হাজার বিষয় আছে, বা বিভিন্ন কোর্সের বিষয়ে যাবেন, দেখবেন অনেক বিষয় আছে, কিন্তু সেগুলা কিছুই না। আচ্ছা দেখেন, এখানে যে আমি যে ক্যান্ডেল গুলা ড্রয়িং করছি, তো এইগুলা কিন্তু ক্যান্ডেল স্টিক গুলা চেনেন। ডিরিপে কিন্তু এই ক্যান্ডেল স্টিক গুলা আসলেই রিভার্স করে। কোথায়? জুনের ভিতরে। তাছাড়া কিন্তু রিভার্স মারবে না। তো এইগুলাতে একটু একটু উইক থাকতে পারে, ঠিক আছে, তাও কোনো সমস্যা নেই। কারণ আপনি উইক থাকুক বা এতটুকু উইক থাকুক, এত বড় উইক থাকলেও ও, তো আপনি এই তো চিনতেই ভলাটাইলির পারতেছেন। ভিতরে এই এই হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ, স্টিক গুলো রিভার্সে আছে। ভোলাটিলিটি বা গোল্ডে, ঠিক আছে, এক্স এ হ্যাঁ। ইউ ইউএসডি, ঠিক আছে, এক্স এ ইউএসডি বা ভোলাটিলিটি। তো হুম এইগুলাতে এই ক্যান্ডেল স্টিক গুলো আসলেই মার্কেট রিভার্স দেয়। কোথায়? যে কোনো জায়গায় হলে হবে না, জুন লাগবে। তো জুন ছাড়া কখনো মার্কেট রিভার্স দেবে না। আর মার্কেট আপে যাক নিচে যাক, ওইখানে জুন থাকবেই। ঠিক আছে, আর হুম। এইখানে উইক যত বড় বা যা কিছুই থাক, আপনি তো এই যে অর্ধেক করলেই তো বুঝতে পারতেছেন এটা রিজেকশন না। কিন্তু এখন এইখানে একটা বিষয় হ্যাঁ। দেখেন, সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে এটাকে যদি আপনি অর্ধেক করে দেন, তাহলে এটার যতটুকু অর্ধেক আছে, তো সেটার চাইতে তো এখানেও বড় আছে, অর্ধেকের চেয়ে তো বড়, এখানে অর্ধেক চেয়ে তো বড়। তাহলে এখন হুম কোনটাকে নিবেন? আপনি উপরেরটাকে নিবেন, যেটা সবচেয়ে বড় সেটাকে নিবেন। হুম হুম। তাহলে এখানে কিন্তু সেলারের রিজেকশন বিষয়। সেলারের জন্য। তাহলে ডিরিবে কিন্তু বা গোল্ড মার্কেটে এইরকম আসলে মার্কেট রিভার্স করে, যদি জুনের ভিতরে এগুলা তৈরি হয়। আর এই ক্যান্ডেল গুলাকে কিন্তু চেনেন, এগুলাকে অনেকে ইনভার্টেড হ্যামার বলে, হ্যামার বলে, হ্যাঙ্গিং ম্যান বলে, বিভিন্ন বিষয়গুলা বলে। কিন্তু এটা আপনার নাম টাম জানার প্রয়োজন নেই, শুধু আপনি চিনে রাখেন যে এগুলা হলেই আপনার রিভার্স দেয়। তো আপনি এগুলাকে কি বলবেন? হ্যামার, সোজা হ্যামার বা হ্যাঁ। উল্টা হ্যামার বলতে পারেন, বা ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, যেগুলা হ্যামার। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। কারণ এইগুলা কিন্তু হাতুড়ির মতো হয়, কারণ এই যে আমরা কিন্তু রড সিমেন্ট যে যারা পিটায়,
তারা কিন্তু দেখি যেখানে হাত দিয়ে ধরে হ্যাঁ এই হ্যাঁ। যে এই মাথা দিয়ে কিন্তু রড পিটায়। তো হুম এইখানে হুম কিন্তু এটার নাম হ্যামার হয়েছে। হুম হাতুড়িও কিন্তু হতে পারে, কিন্তু হাতুড়িটা আসলে ওইরকম না, হাতুড়ি মাথাটা হচ্ছে একটু সূত্র প্রকৃতির। হুম হুম। ঠিক আছে, কিন্তু এটাকে কি কেন হ্যামার বলে, কারণ এটা হ্যামারের মতো দেখতে, কারণ হাতুড়ি তো এরকম, এখানে এটাকে হ্যাঁ হ্যাঁ। হ্যামার বলছে। ঠিক আছে, ডিরিবে হচ্ছে আরেকটা রিভার্সাল বুঝতে পারবেন কিভাবে, সেটা হচ্ছে এই যেভাবে, যদি আপনার কোনো গ্রিন ক্যান্ডেল আসে, তো এই গ্রিন ক্যান্ডেলের ভিতরেই দেখবেন ক্যান্ডেল। ঠিক হুম আছে, মানে এটাকে ভাঙেও নাই, ভিতরেই রয়ে গেছে, উইক টুইক কোনো কিছু ভাঙে নাই। তাহলে এই রকম কন্ডিশন চলে আসলে এখান থেকে রিভার্স হতে পারে। কি কারণে হতে পারে, যদি কোনো জুন থাকে এখান থেকে মার্কেট নেমে যাবে, জুন থাকলে। ঠিক আছে, হুম। মানে এখানে জোন যদি কোনো থাকবে। জুন থাকে, হ্যাঁ জুন থাকবে, জুন যদি না থাকে তাহলে আপনি বিষয়গুলা কাজ করবে না। কিন্তু অ্যাভয়েড এখন করতে হবে। জুনগুলা, আপনি জুনগুলা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সব জায়গায় জুন থাকবে, আর আমরা জুন পাবো তিনটা করে, আমাদের মেইন জুন থাকবে তিনটা, আমরা সেই তিনটার ভিতরেই এনটিপি গুলা পাবো। হুম আর আপনি যদি এখন তিনটা জুন যে পাবেন, সেই তিনটা জুনে যদি আপনি তিনোটাতে যদি এন্ট্রি নেন ছোট ছোট এসএল দেখে, যদি আপনার দুটা জুনও ফেল হয়, একটা জুন প্রফিট দিলেই দেখবেন প্রফিট। হুম। ঠিক আছে, আর সহজে জুনগুলা ফেল হয় না, আপনি যদি সব নিয়ম মেনে কাজ করেন সহজে ফেল হবে না। তো আমরা সব বিষয়গুলো ধীরে ধীরে দেখবো। আমরা এখানে দিনের ভিতরে তো ডেট পাবো তাও কয়টা? যেহেতু আপনি 2 মিনিট বা 5 মিনিট এন্ট্রি নিতেছেন, আমরা তো বললাম না 5 মিনিট এন্ট্রি নিবো, তাহলে আপনি নিজেই চিন্তা করেন কতটুকু দূরত্ব পর পর চলে আসবে। কারণ আমাদের হয়তো 15 থেকে 20টা ক্যান্ডেল পর পরই ট্রেড চলে আসবে। মার্কেটটা যদি এইভাবে করে যায় 2 মিনিটে এইভাবে যাবে, আর আমাদের তো এন্ট্রি গুলো আমার এখানে এই যে সব পজিশন গুলাতে হবে। পারফেক্টলি যদি ডেট দুইটা নেওয়া যায় তা দুই তিনটা নিলে। হ্যাঁ, এই যে এই সব পয়েন্ট গুলোতে আমাদের এন্ট্রি আসবে, তাহলে দেখেন মার্কেট আপনার এই যে এখান থেকে এতটুকু যাইতে এবং এখান থেকে এতটুকু নামতে যতটুকু টাইম, এতটুকু টাইমে শুধু আপনার নষ্ট হবে। তাছাড়া আপনি এন্ট্রি গুলা পেয়ে যাবেন, হয়তো আপনার ঘন্টাতে 4-5টা আসতে পারে। ঠিক আছে, আর যদি মার্কেট এরকম কোনো ইয়েতে পড়ে যায় যে এরকম একটা জায়গায় ঘুরতেছে, সেক্ষেত্রে কখন এন্ট্রি আসবে, আসতে 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, সারাদিনও লাগতে পারে, বলা যায় না। আর হুম। এরকম কন্ডিশন মার্কেটে খুব কম সময় হয়, যখন মার্কেট খারাপ হয় তখন হয়। আর এরকম কন্ডিশনে যদি আসে, তারপর আপনি দুই দিকে এন্ট্রি নিতে পারবেন। বুঝতে পারছেন, বাই সেল বাই সেল। কিন্তু এটা ভাঙবে কোন দিকে, ভাঙবে যেদিকে, এটা আপনি আগেই বুঝতে পারবেন যে দিকে ভাঙবে। আর এইরকম যেদিকে ভাঙবে সেই দিকে মার্কেট রকেটের মতো উঠে যাবে। ও আচ্ছা। ঠিক আছে, যেদিকে ভাঙবে সেই দিকে রকেটের মতো নামবে, আর যেদিকে উঠবে রকেটের মতো উঠবে। তো এগুলো নিয়ে আমি দেখাবো সব বিষয় আস্তে আস্তে। তো যা বলতেছিলাম, তাহলে এই যেখানে যে আমরা বিষয়টা দেখলাম যে এই যে রিভার্স, যে কিভাবে আসলে রিভার্স হয়, এই যে এইরকম, ঠিক আছে না, এরকম হলে রিভার্স হয় ডিগ্রি। তাহলে আমরা ওই যে উল্টা হ্যামার, ইনভার্টেড হ্যামার বা ওই যে সোজা হ্যামার, ওইগুলাতে দেখলাম রিভার্স হতে পারে, আর এই যে একটা ক্যান্ডেলের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে রিভার্স হতে পারে। জুনে যদি থাকে তাহলে হবে রিভার্স। ঠিক আছে, আর যদি জুনে না থাকে তাহলে নাও হতে পারে, যদি জুনে না থাকে। আর রেড এর ক্ষেত্রেও দেখবেন যে রেড এর ভিতরেও এইভাবে ক্যান্ডেলটা রয়ে গেছে, বুঝতে পারছেন, সেক্ষেত্রেও রিভার্স হতে পারে আপে। আর ডিডিবে হচ্ছে আরেকটা বিষয় ম্যাক্সিমাম টাইম ঘটে, সেটা হচ্ছে এরকম যদি রেড ক্যান্ডেল চলে আসে, ঠিক আছে, দেখবেন তারপরে রেডটা যদি এই নিচে, মানে দেখেন লাভ দিয়ে নিচে থেকে শুরু হইতেছে, লাভ দিয়ে যদি নিচে শুরু হয়, এটা যদি নিচের দিকে যাইতে গ্যাপ শুরু দিয়ে। করে, হ্যাঁ এটা যদি গ্যাপ দিয়ে নিচে থেকে শুরু হয়, তাহলে দেখবেন এটা যদি নিচের দিকে যায়, এটা গ্যাপটা দেখে নিচে থেকে ওপেন হয়েছে নিচে, মানে হুম। এটা নিচে কিন্তু বায়ার থাকে, মানে এই ক্যান্ডেলটা রেড এ টিকবে না, এটা এটা নিচে নামলে দেখবেন, এটা ডিরিভের ক্ষেত্রে হয়, এটা দেখবেন গ্রিনই হয়ে যাবে, এখান থেকে এটা গ্রিনই হয়ে যাবে। বুঝতে পারছেন, এটা গ্রিন হবে। আর যদি আপনি দেখেন যে এটা উপর থেকে ওপেন হয়েছে, এটা যদি দেখেন যে একটু উপর থেকে ওপেন হয়ে যাইতেছে, সেক্ষেত্রে এটা গ্রিন হয়ে হওয়ার পরে এটা আবার রেড হয়ে যাবে। ওই এটা আবার, ক্যান্ডেলটাই। হ্যাঁ ওই ক্যান্ডেলটা আবার রেড হয়ে যাবে। তাহলে যদি আপনার কোনো এই জায়গায় যদি কোনো জোন থাকে, যে এই জোন থেকে আপনি বায়ে যাইতে চাইতেছেন, বায়ে, এই জোন থেকে আপনি বায়ে যাইতে চাইতেছেন, ঠিক আছে আপে, সেক্ষেত্রে আপনার ক্যান্ডেলটা যদি দেখেন লাভ দিয়ে এই নিচে এসে পড়ছে, তাহলে এখান থেকে বায়ে চলে যাবে, কারণ আপনার জোনও আছে, আপনার ক্যান্ডেলটা নিচ থেকেও শুরু হয়েছে। মানে তখন আরো ভালো হবে তখন। হ্যাঁ হ্যাঁ, তখন আরো ভালো হবে। আর আমরা হচ্ছে এই যে আমরা যে রিজেকশনটা যে শিখছিলাম, মনে করেন এটা একটা জোন, মার্কেটটা জুনের মধ্যে এইভাবে করে আসতেছে, এগুলো কিন্তু আমরা এখন মোটামুটি হালকা করে বেসিক দেখতেছি। তো আমরা যখন
এই জুনে চলে যাব, তখন থেকে আপনি মার্কেটটা সুন্দর করে বুঝতে পারবেন। কিন্তু এখন তো হুম উলট পালট লাগতেও পারে। তো এইভাবে যদি মার্কেটটা আসে, এই জুনের মধ্যে যদি দেখেন যে রিজেকশনটা পাইতেছে, সেক্ষেত্রে হুম আপনি হুম এই জুন থেকে তো বাইরে যাবেনই। বাইরে যদি যান, কারণ জুন আসলে তো আপনি বাইরে যাবেন, যখন হুম রিজেকশনটা পাওয়া যাবে, এটা কিন্তু রিজেকশন দেখেন। তো হুম রিজেকশন হুম যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আপনি দেখেন এটা একটা এমনিতে একটা জোন, তার উপরে জোন থেকে বায়ার আছে আর একটা রিজেকশন। জোন নিচে আছে রিজেকশন বায়ার, তাহলে কিন্তু এটা সুন্দর করে মার্কেট আপে ওঠা শুরু করবে। হুম হুম এগুলা নিয়ে হচ্ছে আমরা ডিটেলস আস্তে আস্তে দেখবো। আহ তো এখন একটা বিষয়, যেহেতু 9 মিনিট টাইম আছে, আমি 9 মিনিট আপনাকে এই বিষয়টা দেখিয়ে দিই, তারপর আমরা ডিটেলসে ক্লাস করবো। সেটা হচ্ছে এই যে আমাদের কিন্তু প্রাইজেকশন, অনেকে বলে কিন্তু প্রাইজেকশনের প্যাটার্ন গুলা মেইন, প্রাইজেকশন কিন্তু অনেকে মেইন বলে। তো তাদের কথাটা কিন্তু ঠিক আছে, আসলে প্রাইজেকশনটা মেইন, মানে প্রাইজেকশন ছাড়া মার্কেট চলবে না। তো এখন হুম প্রাইজেকশনটা কোনটা, অনেকে এটাকে এলোমেলো বাজে ফেলে। প্রাইজেকশন হচ্ছে এই যেখানে একটা প্রাইস উঠতেছে দেখেন, হুম আমরা হুম ক্যান্ডেল স্টিকটাকে হাইড করছি দেখে দেখা যাইতেছে না। তো এখানে একটা প্রাইস, যেখানে কিন্তু দাগ দেওয়া থাকে, যেটা ক্যান্ডেল স্টিক তৈরি করে টেনে টেনে, এইটা হচ্ছে প্রাইজেকশন। তো এখন যদি প্রাইজেকশন না থাকে, তাহলে তো ক্যান্ডেল গুলা চলতোই না, বা ক্যান্ডেল স্টিক তৈরি হতো না, কারণ এগুলো প্রাইজেকশন, এগুলো তো টাকা পয়সার লেনদেন হইতেছে। হুম হুম ঠিক আছে না? তাহলে এই নাম্বার গুলো হচ্ছে প্রাইজেকশন, মানে প্রাইস অ্যাকশন। প্রাইস কে অ্যাকশন বলে, ঠিক আছে, প্রাইস অ্যাকশন। কিন্তু অনেকে প্রাইস তাড়াতাড়ি বলে, তো অনেকে প্রাইস জ্যাকশন, মানে তাড়াতাড়ি বলার কারণে এই জ্যাকশন নাম্বার বলে। গুলা মূলত কি, এই যে এখানে যে 56 66 হ্যাঁ, এগুলা? এইগুলা হচ্ছে আপনার এক একটা, এটা তো ডিরিভ, এটাতে বুঝবেন না নাম্বার গুলা কি। কিন্তু যেটা হচ্ছে ফরেক্স, এখানে যদি এটা ফরেক্স এর যে নাম্বারটা থাকতো, এই যে হ্যাঁ এখানে যে হ্যাঁ। আপনার পেয়ার গুলা থাকে, যে ইউরো হুম ইউরো স্ল্যাশ বা ইউএসডি থাকে, মানে এখানে দেখা গেছে যে আপনি যদি তাকে একটা ইউএসডি দেন, সে একটা ইউএসডির পরিবর্তে আপনি এইখানে যে নাম্বারটা এখন বর্তমান আছে, তত সরি, আমি উল্টা বললাম, ঠিক আছে। মানে এখানে দেখেন আগে ইউরো আছে, হ্যাঁ। বুঝতে পারছেন? মানে এখানে আগে যে ইউরো আছে, এই ইউরো, এক ইউরোতে কত ইউএসডি এখন বর্তমান আপনি পাবেন, সেটাই দেখাইতেছে। ও মানে আচ্ছা একটা আচ্ছা। লেনদেন, একটা প্রাইস, মানে এখন যদি 1 ইউরো মানে দিয়ে পিপস আপনি এত হিসাব করা ইউএসডি হয়। পান। হ্যাঁ হ্যাঁ, আর পিপস যে বলে, এটাতে মনে করেন ডলারের হিসাব। পিপস আমি আপনাকে সিম্পলি বুঝিয়ে দিই যে আসলে কিরকম। মনে করেন আপনি এখন 1 ডলার কিনছেন, ঠিক আছে, কত টাকায়? মনে করেন 95 টাকাতে কিনছেন, 1 ডলার হুম 95 টাকা। আচ্ছা, এখন এই 1 ডলারই একটু পরে গিয়ে যদি 97 টাকা হয়, তাহলে আপনি এখানে কিন্তু প্রফিট করছেন, হুম 2 টাকা কিন্তু প্রফিট হয়েছে। এখন এখানে যদি আপনি এটা যদি এখন পয়েন্ট আকারে বাড়ে, যে এখানে যদি মনে করেন পয়েন্ট আকারে বাড়ছে, যে আপনি 95 তে কিনছেন, সেটা এখন প্রাইস বেড়ে হয়েছে 95.97, হুম তাহলে কিন্তু আপনি এখানে 97 পয়সা প্রফিট করছেন। হুম এখন যদি আপনি এখানে যদি 1 ডলার না থাকে, এখানে যদি 1000 ডলার থাকে, তাহলে কিন্তু এই পয়েন্টেও কিন্তু আপনার প্রচুর লাভ হইতেছে। আর যদি হুম এটা হুম প্রচুর বেড়ে যায়, তাহলে তো আরো প্রফিট হইতেছে। মানে এখানে ডলারের বিজনেস, এই ট্রেডিংটা আসলে ডলার গুলার বিজনেস, ঠিক আছে। মানে আপনি এখন যদি মনে করেন এই যে ইউরো ইউরো ইউএসডি তে ট্রেড নিতেছেন, তাহলে আপনি ইউরো এইচডি তে ট্রেড নিলে 1 ইউরো সমান ইউএসডি কত আছে সেটা এখানে দেখাইতেছে। কিন্তু আপনি কিন্তু ইউএসডি দিয়ে ট্রেড করতেছেন, ঠিক আছে না? মানে আপনি ইউএসডি কিনে রাখছেন, এখন যদি আপনার ইউরো বাড়ে, ইউএসডি তো দাম বাড়তেছে, আবার ইউরো কমলে ইউএসডির দাম কমতেছে বা বাড়তেছে, বুঝতে পারছেন? এখন ব্যাপারটা দেখা বুঝছি। গেছে, তাহলে এখন যদি আপনি ইউরো বা ইউএসডি দিয়ে কিনছেন, এখন এখন যদি 1 ইউরো থাকে, ইউরোর দাম কিন্তু আগে বেশি ছিল, এখন কিন্তু বাংলাদেশের হিসাবে কমে গেছে, ইউরোর দামই কমে গেছে, ডলারের দামই বেড়ে গেছে, উল্টা হয়ে গেছে। তাহলে দেখেন, আপনি যদি হুম আগে 1 ইউরো যদি দিতেন, আপনি হয়তো এইরকম একটা ডলার পাইতেন 1.2305, হয়তো মনে করেন এরকম একটা ডলার, কারণ ইউরোর দাম যেহেতু বেশি, মানে এক এক ইউরো দিলে আপনি 1 ডলার 20 সেন্ট পাইতেন বা 23 সেন্ট পাইতেন, ঠিক আছে। তো সেটারই ভ্যালুটা দেখা যাচ্ছে, মানে মনে করেন এখন আপনি এই যেখানে যে প্রাইসটা, সেই প্রাইসে মনে করেন 10 ডলার কিনছেন, বাই করছেন, কিনে কিনে ফেললেন, বাই। তাহলে আপনি তো জানেন 10 ডলার যে কিনলেন, এখন এই 10 ডলারটা কত দিয়ে কিনলেন? মনে করেন 1,000 টাকা দিয়ে কিনছেন। 1,000 টাকা দিয়ে যদি কিনেন, এখন এই 1,000 টাকা থেকে যত হতে থাকবে সব কিন্তু আপনার লাভ। হুম তাহলে এখানে যে আপনি কিনছেন, এটা যদি এখন মার্কেট বাইরে যেতে থাকে, এখানে গিয়ে হয়ে গেছে 3,000, তাহলে আপনি কিনছিলেন 1,000 দিয়ে, তাহলে আপনার কিন্তু লাভ হয়ে গেছে। এখানে যদি আপনি এখন ট্রেড কেটে দেন, তাহলে আপনার কিন্তু
1,000 দিয়ে কিনছিলেন, এখানে গিয়ে 3,000 হয়েছে, টেট কেটে দিলে আপনার 2,000 লাভ। হুম। তো সেই বিষয়টা কিন্তু এখানে ঘটতেছে, মানে এটাই কিন্তু ট্রেডিং। বুঝতে পারছেন? মানে এখানে আপনি কিনতেছেন, বিক্রি করতেছেন, হ্যাঁ, হ্যাঁ। একটা বিজনেসের মতো হয়। তো এখন তাহলে দেখেন, আপনি এখন মনে করেন কিনছেন, এখানে মনে করেন আপনি এখন কিনছেন, কিন্তু কেনার পরে মার্কেট নিচে চলে গেছে। কিনছিলেন কত দিয়ে? 1,000 দিয়ে। হুম। ঠিক আছে, মার্কেট কিনছিলেন 1,000 দিয়ে, এখন মার্কেট নিচে চলে গেছে। কিনছিলেন 1,000 দিয়ে, মার্কেট নিচে গেছে, এখানে গিয়ে হয়তো হয়ে গেছে কত? 900। তাহলে কিন্তু আপনি 100 টাকা লস করে গেছেন। এখন যদি লস। মনে করেন আপনি লস হয়ে গেছেন, আপনি ভাবতেছেন আরো যদি নিচে যান তারও লস করবো, তাহলে কে কেটে দেই। তাহলে কেটে দিলেন, ক্লোজ করলেন। ক্লোজ করলে আপনার অ্যাকাউন্টে 900 টাকা থাকতেছে, 100 টাকা লস। হুম। কিন্তু এখন যে মার্কেট নিচে গেলে আপনার লস হবে, উপরে গেলে লাভ হবে, এই লাভ লসটা আপনি অ্যানালাইসিসের মাধ্যমে জেনে নিতে পারতেছেন মার্কেটটা আসলে কোন পর্যন্ত যাবে বা কোন পর্যন্ত নামবে। হুম। বুঝতে পারছেন? এখন হ্যাঁ। এটা আবার আপনি কিন্তু বাই করলে প্রফিট হইতেছে, মানে টাকা বাড়তেছে দেখে আপনি প্রফিট পাইতেছেন। কিন্তু ফরেক্স এর দুই দিকে প্রফিট করা যায়। আপনি যদি 1,000 টাকা দিয়ে মনে করেন কিনছেন, 1,000 টাকা দিয়ে যদি বাই করেন, আর মার্কেট যদি সত্যি পায় যে আপনার লাভ হওয়া শুরু করবে, লাভ হলো, কেটে দিলেন। আর যদি আপনি বলেন যে অ্যানালাইসিস করছেন, আপনি দেখতেছেন অ্যানালাইসিস করে এখন মার্কেটটা নিচে যাবে, মানে দামগুলা কমে যাবে, সেক্ষেত্রে মনে করেন আপনি বিক্রি করে দিতেছেন, আপনার 1,000 টাকাটা বিক্রি করে দিতেছেন। সেক্ষেত্রে মার্কেট যদি ডাউন যায়, এটা যত ডাউন যাবে আপনার বিক্রির পরিমাণও তত বাড়তেই থাকবে, মানে সবাই মনে করেন লাভ দিয়ে কিনে নিবে, আপনার হুম। সেক্ষেত্রেও লাভ হইতেছে। মানে আপনি বাইরে গেলে, যদি মার্কেট বাইরে যায় তাও লাভ হইতেছে, সেল যদি করেন, সেলে গেলে তাও লাভ হইতেছে। বুঝতে পারছেন? মানে দেখা হুম। গেছে যে এই যেখানে যে আপনার টাকাটা থাকে, যেমন কিছুদিন আগে কিন্তু ওই যে লাল যে কয়েন ছিল আমাদের বাংলাদেশে, 1 টাকার কয়েন, সেগুলো কিন্তু অনেকে 10 টাকা করে বিক্রি করছে, দেখছিলেন কি? হুম। আমি তাহলে কিন্তু দেখেন, এক তখন টাকার এক টাকার ছোটই কয়েন ছিলাম। কিন্তু 1 টাকার কয়েন কিন্তু 10 টাকা করে কিনে নিছে। তো সেইভাবে দেখা গেছে যে আপনার এখানে যে 1,000 টাকা আছে, এখানকার এক একটা টাকাকে হয়তো তারা 1 টাকার পরিবর্তে 10 টাকা করে কিনে নিতেছে অনেকে। কি কারণে কিনে নিতেছে? তারা ভাবতেছে আমি এখন কিনে রাখলাম, যখন মার্কেট আবার বাড়বে আমি বিক্রি করে দিব। এখানে দেখা গেছে আপনার এক এক টাকাকে যদি তারা 10 টাকা করে কিনে নেয়, তাহলে কিন্তু আপনার 1,000 টাকায় প্রচুর হয়ে যাবে। আর এটা যত হুম। নিচে যেতে থাকবে, আপনার এই যে এখানকার যে যত টাকাতে কিনে নিতেছে, টাকার রেট বাড়বে। তো সেটার আমি কিন্তু আপনাকে এটা উদাহরণের সাহায্যে বলতেছি, কিন্তু ফরেক্স মার্কেটটা কিন্তু আসলে ওইরকম না, কিন্তু কাছাকাছি। হুম। ঠিক আছে, কাছাকাছি হ্যাঁ, কি হ্যাঁ, পর্যায়ে? ক্লিয়ার। মনে করেন যে এখন আপনার 1,000 টাকার আপনি ডলার কিনতেছেন বায়ে। ঠিক আছে, এখানে যে আপনি বাই করলে আপনার এটার একটা, আপনার একটা মনে করেন রেট থাকে, যেটা আপনি মার্জিনের সাথে তুলনা করতে পারেন। তো এই মার্জিনের আকারে, তাহলে এই যেখানে যে এক একটা পয়েন্ট চেঞ্জ হবে, এই এক একটা পয়েন্টে আপনার পয়সা, এগুলোতে আপনার এক একটা লাভ। তাই মনে করেন এই মার্জিনটা আছে আপনার, মনে করেন মার্জিনটা পড়ছে মনে করেন 0.01, মনে করেন মানে 1 টাকার মনে করেন পড়ছে, তাহলে এই 1 টাকার অনুযায়ী আপনার এই যেখানকার এক একটা পয়েন্ট আকারে আপনার প্রফিট আসবে। তাহলে এখানে মনে করেন যদি এখন 10 পয়েন্ট চেঞ্জ হয়, তাহলে সেই 10 পয়েন্টের সাথে কিন্তু মার্জিনের আকারে আপনার 10 পয়েন্টের প্রফিট আসবে। তাহলে 1,000 টাকার যদি আপনার 10 পয়েন্ট চেঞ্জ হয়, তাহলে কিন্তু ওই যে আমরা একটু আগে দেখলাম না, যে আপনার 95 টাকাতে যদি আপনি কিনেন, ওইখানে যদি 10 পয়েন্টও চেঞ্জ হয়, 1,000 টাকাতে কিন্তু এই 10 পয়েন্ট দিয়েও কিন্তু 1-2 টাকা হয়ে যেতেছে। হুম। বুঝতে পারছেন? এখানে এখানে এক একটি হবে, যেমন এই যে এখানে যে পয়েন্ট গুলো আছে, যেমন ফরেক্স মার্কেটে সেটা তো 4-5টা সংখ্যা থাকে, কিন্তু এইখানে ভোলাটিলিটি হওয়াতে এটা অনেকটা সংখ্যা, মানে প্রফিট বেশি, এখানে অনেকটা সংখ্যা। তো এখানে মনে করেন ফরেক্স মার্কেটে যে যেরকম একটা নাম্বার থাকে, যে 2, 3, 5, 0, মনে এরকম নাম্বার। তো এই যে আপনার যে লট, আপনি যে লট এন্ট্রি নিতেছেন, সেই লটের একটা ভ্যালু থাকে, যে এখানকার, এখান থেকে 50-এর জায়গায় 1 হলেই মানে আপনি 10 সেন্ট প্রফিট করে ফেলবেন, 2 হলেই 20 সেন্ট প্রফিট হয়ে যাবে। মানে এটা যত এখানে বাড়তে থাকবে, এগুলো তো অনেকটা দ্রুত আপ ডাউন করে, যে 52, 53, 54, এক ঠেলায় আবার 100-তে চলে যায়, 200, 500, এরকম কিন্তু আপ ডাউন করে। তাহলে এখানে এক একটা পয়েন্ট চেঞ্জ হলেই কিন্তু আপনার 10 সেন্ট 20 সেন্ট করে প্রফিট হইতেছে, ওটা আপনার লটের উপরে নির্ভর করবে। আপনার লট যদি বাড়ে, এখানে যে 1 পয়েন্ট চেঞ্জ হলে আপনি 20 পাইতেছেন, তো দেখেছি এখানে 1 সেন্ট চেঞ্জ হলে আপনি 100 পাইতেছেন, মানে ওটা লটের এখানে আকারে। মানে এইটা বেশি, ফরেক্সের থেকে লাভ বেশি, লসও বেশি, মানে লস। হ্যাঁ, হ্যাঁ, এইগুলা নিয়ে আমরা, আচ্ছা আমাদের জুমের তো টাইম শেষ, এইগুলা নিয়ে আমরা পরবর্তীতে আবার দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক কালকে হচ্ছে আছে। শুক্রবার, কালকে কি আপনার ক্লাস নিতে হবে নাকি অফ রাখবো? কালকে অফই থাকতো। আচ্ছা, কালকে অফই থাক, তাহলে আমরা এইগুলা নিয়ে শনিবারে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে এই পর্যন্ত থাক, তাহলে আমরা শনিবারে এগুলা নিয়ে ডিটেলস ক্লাসটা করব।
তো আপনি এগুলো একটু দেখে নিন, যেগুলো আলোচনা করতেছি আমি, আপনার এই যে ফরেক্স এর টিপস টিপস এইগুলো নিয়ে আরো ডিটেলসে দেখে দিব।